আলাইকুম এভরিওয়ান, আমি ফাতেমা জান্নাত রাপা। এবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে অধ্যয়ন করছি। তো ফাইনালি আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে অ্যাবাউট মাই অ্যাডমিশন জার্নি। তো আগেই বলিনি, মানে অ্যাডমিশন জার্নিটা মানে জাস্ট কতটা যে ক্রুশিয়াল, কতটা যে ট্রান্সফরমেটিভ অ্যান্ড কতটা যে চ্যালেঞ্জিং, শুধু যারা এই ফেজটা পার করে আসছে তারাই বলতে পারবেন, তারাই জানে। তো আসলে আমার অ্যাডমিশন ফেজে আমি একটা দোয়া খুব বেশি করছি যে আল্লাহ তুমি এই ফেজটার মধ্যে দিয়ে আমাকে সেকেন্ড বার নিও না। কারণ আমার মধ্যে ধৈর্য আছে ঠিক আছে, বাট এতটা মানে মনের মধ্যে মানে এত আসলে মানসিক শক্তি নাই যে আমি এই ফেজের মধ্যে দিয়ে আবার সেকেন্ড বার যাবো, অথবা আমি আমার এক বেজ সিনিয়র হইয়া আমি হচ্ছে আমার এক বেজ জুনিয়রদের সাথে পড়বো। মানে এটা খারাপ কিছু না, বাট আমি এটা চাই নাই, বা আমার তো মানসিক শক্তি ছিল না। বাট যাদের তো মেন্টাল স্ট্রেংথ আছে অ্যান্ড যারা অবশ্যই মানে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের কারণে একবার একটু খারাপ রেজাল্ট করার পরেও এখন সেকেন্ড টাইম দিতেছো, মানে তাদের যে ধৈর্য, মানে মাশাল্লাহ, মানে আমি সবসময় ওদের দেখে আমার এত মায়া লাগে, প্লাস আমি দোয়াও করি তাদের জন্য যে ওরা এখানে তো মেডিকেল তো চান্স পাক, প্লাস লাইফে যা যা করতে চায় সবই জন্য পায়। তো যারা সেকেন্ড টাইম আবার মেডিকেল দিবা, তো তাদের জন্য আসলে আমার মনে হয় আমার কিছু কথাবার্তা কাজে লাগতে পারে। কারণ ফার্স্ট টাইম যেহেতু তোমাদের হয় নাই, সেকেন্ড টাইম তুমি কী কী কাজগুলো হয়তো তুমি করলে তোমার হইতো, অথবা কী কী তুমি না করলে তোমার হইতো, সবই আমি বলার চেষ্টা করব। তো আমার মনে হয় এটা এই ভিডিও দুইটা পার্ট আসবে, কারণ আমার অ্যাডমিশন জার্নি একটা ভিডিওতে বলা সম্ভব না, তিনটা পার্টও আসতে পারে, দুইটা তিনটা। এই সময় কী কী করা উচিত, কী করা উচিত না, মানে ডুস অ্যান্ড ডোন্টস, অ্যান্ড কীভাবে তোমাদের আস্তে আস্তে প্রোগ্রেস করা উচিত, অথবা মানে ডে বাই ডে স্টেপ বাই স্টেপ কী কাজগুলো ওই সময় করা উচিত, ওটা আমি হচ্ছে তোমাদের এইচএসসি শেষ হলে যে অ্যাডমিশন লাইফটা পুরো শুরু হবে ওই সময় আই থিঙ্ক আপলোড করবো এই জাতীয় ভিডিও। বাট এখন হচ্ছে আমি আসলে আমার অ্যাডমিশনের এক্সপিরিয়েন্সটা বলতে চাই। তো ইট অল স্টার্টেড অন 7 সেপ্টেম্বর 2024। এই দিন তো মানে 7 তারিখ থেকে 2024-এর সেপ্টেম্বর 7 তারিখ থেকে বাংলাদেশের সকল বেশিরভাগ অ্যাডমিশন কোচিং সেন্টারে অ্যাডমিশন ক্লাস শুরু হয়ে যাবে। এখন তো অবশ্যই ঢাকায় শিফট হওয়া লাগবে। তো মানে এরকমই মানুষ, আমি একদম শিফট হয়েছি 6 তারিখে, মানে না গেলেই না। ঢাকায় যে আসলে থাকা, মানে বিক্রমপুরে বড় হয়ে ওঠা, মুন্সিগঞ্জে এত শান্তি একটা জায়গা ছাইরা ঢাকায় যে থাকবো, তো দীর্ঘ 5 মাস থাকতে হবে, সবার সাথে চলতে হবে, মিশতে হবে। তো 7 তারিখ থেকে ক্লাস শুরু, আমি তো 6 তারিখে গেছি। তো এখন আমি কোনখানে ভর্তি ছিলাম, আমি ভর্তি ছিলাম হচ্ছে উন্মেষ সায়েন্স ল্যাব ব্রাঞ্চ, দেন হচ্ছে ভর্তি ছিলাম মিডিয়াম ফার্মগেট ব্রাঞ্চ, অ্যান্ড রেটিনায় আমি লাস্ট 1 মান্থে এক্সাম দিচ্ছি, জাস্ট এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম অনলাইনে, মানে লাস্ট 1 মান্থ অনলাইনে এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম, অ্যান্ড ফুল কোর্সে ছিলাম উন্মেষে অ্যান্ড মিডিয়ামে। তো ঢাকায় শিফট হইলাম, ঢাকায় শিফট হয়ে আমাদের বাসায় উঠলাম ধানমন্ডিতে। তো এখন ওখান থেকে সায়েন্স ল্যাব খুবই কাছে, মানে 5 মিনিট, জাস্ট হাইটা গেল 5 মিনিট লাগবে, মানে সায়েন্স ল্যাবে যে উন্মেষের ব্রাঞ্চ। অ্যান্ড ওখান থেকে ফার্ম গেট ওই আর কি 30 মিনিট তো লাগে, আর জ্যাম থাকলে 1 ঘন্টা। তো এরকম এখন ফার্স্টের 1-1.5 মাস আমি উন্মেষ অ্যান্ড মিডিয়াম দুইটাই কন্টিনিউ করছি। দেন 1.5 মাস পর আসলে আমি দুইটা কন্টিনিউ করার আমার পক্ষে পসিবল হয় নাই, প্লাস হচ্ছে মানে স্বাভাবিক দুইটা কোচিং সেন্টার, মানে একটার মধ্যে 3 ঘন্টা করে টাইম দিতে হয়, তো 6 ঘন্টা ডেলি দেওয়া আমার পক্ষে পসিবল হয় নাই। তো 1.5 মাস পর আমি মিডিয়াম মানে একটু ছেড়ে দিছি, মানে ক্লাস করা ছেড়ে দিছি, এক্সাম দেওয়া ট্রাই করছি, অ্যান্ড লাস্টের 1-1.5 মাস আবার এক্সাম দিছি। তো উন্মেষে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউয়াসলি ছিলাম। অ্যান্ড একটা কথা বলে দিয়ে, আমি একটা কোচিং সেন্টারের বদনাম করবো না, সব কোচিং সেন্টারের যে ভালো দিক আছে ওগুলো বলবো, খারাপ দিকগুলো বলার নাই চেষ্টা করব, বাট আমার কথাবার্তা শুনে হয়তো বা মানে আমার প্রায়োরিটি লিস্ট বুঝে যাবা। তো আর কিছু কারণও আছে, মানে কিছু কোচিং সেন্টারের ব্যবহার, সার্ভিস, এগুলো ম্যাটার করে, বাট এগুলো থাক বলবো না, এগুলোর জন্য হয়তো আলাদা ভিডিও বানাইতেও পারি। এটা তোমরা জানাও যে জানতে চাও কিনা কোন কোচিং সেন্টার বেস্ট, অথবা কোন দিক দিয়ে বেস্ট, খারাপগুলো বলবো না, ভালোগুলাই বলবো, কোনটা কোন দিক দিয়ে বেস্ট, দেন তোমরা চুজ করতে পারবা। আচ্ছা, তো আমি ক্লাস শুরু করলাম 7 সেপ্টেম্বর থেকে। তো প্রথম উন্মেষে গেলাম, ক্লাস করলাম, ভালোই লাগলো। দেন দুপুরে আবার আমি ফার্মগেট গেলাম, মিডিয়ামে ক্লাস করলাম, ভালোই লাগলো। তো এত ভালো ভালো ভাইয়ারা, মানে ভালো ভালো ভাইয়ারা, মানে তাদের ক্লাসগুলো অনেক ভালো আর কি এখন তো ক্লাস করে খুবই ভালো লাগছে। তো এখন কথা হচ্ছে আবার অনলাইনেও তো চলতো, অনলাইনে করতাম যেগুলো, যদি 2-1টা ক্লাস মিস যেত ওগুলো আমি অনলাইনে করতাম, নাহলে আমি আবার অফলাইন অনলাইন 2 জায়গায় ক্লাস করে আমার টাইম ওয়েস্ট করতাম না। মানে এই জিনিসটাকে আমি ওয়ার্থ ইট ভাবিও না, মানে এটা কেন করে মানুষ আমি জানি না। 3 ঘন্টা বাসায় ক্লাস করে, আবার সেম ক্লাসটাই আবার ব্রাঞ্চে এসে করে, মানে দরকার তো নাই আসলে, ক্লাস একবার করলে যথেষ্ট, মানে সেম পড়াই, প্রায় পড়ায়। একটু মাসে কিছু কিছু ক্লাসে একটু ভেরিয়েশন আছে, যেমন মাস্টার ক্লাস, দেন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, একটু ভেরিয়েশন আছে, বাট একটা ক্লাস করলে যথেষ্ট, মানে টপিক যেহেতু একই রকম। তো করছি, প্রথম 1-1.5 মাস 2 জায়গায় ক্লাস করছি, অনলাইনেও টুকটাক করছি। তো
ভালো লাগছে খারাপ লাগছে মিলাই টিলাই, কিন্তু আসলে যা বুঝতে পারছি যে মুন্সিগঞ্জে যেরকম আমরা ভাবি যে আমি একলা টপার, অথবা যে যার জেলায় আসো মানে বিভাগীয় শহরে নাই যারা যারা, তো ভাবো আমি এখানে টপার অথবা কিছু একটা। ঢাকায় যায় আসলে অ্যাডমিশনের সময় বোঝা যায় সব টপারই একসাথে বসে কিন্তু কেউ কিছু পারে না। ঠিক আছে, মানে কথা হচ্ছে প্রতিদিন ক্লাস হয় 2.5 ঘন্টা, দেন লাস্টে ডেইলি এক্সাম হয় প্রতিদিন 30 মিনিটের, 25 মিনিটের, সরি 50টা করে এমসিকিউ থাকে। এখন কথা হচ্ছে প্রথম পরীক্ষায় মেবি আমি পাইছিলাম 40, আমি তো খুব খুশি হয়ে গেছিলাম। ফার্স্ট পরীক্ষায় ডেইলি এক্সামে 40 পাইছিলাম, বাট এটা ইন্ট্রোডাক্টরি এক্সাম ছিল। দেন হচ্ছে সেকেন্ড যেই এক্সাম ওটার মধ্যে মনে হয় কমই পাইছি, 3-এর ঘরে পাইছি উন্মেষে আর কি। আর সরি, আমার মিডিয়ামে আমি কত পাইছি এটা আমাকে কেউ জিজ্ঞেস করবো না, ওখানে আমি যেসব নাম্বার পাইছি এটা বলাও সম্ভব না। এটা কিন্তু এরকম না যে তাতে দোষ কিছু না, তার অনেক সুন্দর প্রশ্নই করে, কিন্তু এতই কঠিন প্রশ্ন করছে, না না এত সুন্দর প্রশ্ন করছে যে আমি অনেক সুন্দর সুন্দর নাম্বারই পাইছি। তো ওখানে আমার নাম্বারগুলো তো চমৎকার চমৎকার ছিল যে বলা মুখে আনা সম্ভব না আর কি। ঠিক আছে, তো যারা মিডিয়ামে ভর্তি হয়েছে ক্লাস করছে তারা জানো, পরীক্ষা দিছো, তো অবশ্য ওখানে কম নাম্বারের অনেক ভ্যালু আছে। মানে তুমি যদি 50-এ 20ও পাও মানে তুমি যথেষ্ট ভালোভাবেই পড়ছো, বা কারণ ওই সব টাফ কোয়েশ্চেন মোকাবেলা করা খুব আসলে টাফ। এখন উন্মেষে আমি এরকম এরকম নাম্বার পাইছি। দেন আচ্ছা 6 দিনের মধ্যে 3 দিন ক্লাস হইলো, তো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা করে মানে একটা করে 3টা অধ্যায় পড়াইলো। দেন হচ্ছে আমাদের ফার্স্ট উইকলি যখন এক্সাম উন্মেষে, তো ওই এক্সাম আমি পাইছি 100-তে 68। মানে এত সুন্দর নাম্বার, মানে চোখটা আমার জুড়াই গেছে। তো আসলে এই নাম্বার পাওয়ার পরে সত্যি কথা খুবই ডিপ্রেশনে ছিলাম, খুবই ভয় ছিলাম যে আমার চান্স তো জীবনেও হবে না, কারণ ঢাকার মধ্যে চান্স পাইতে হইলে 80 আপ থাকা লাগবে, মানে বিগত বছরের যদি নাম্বারগুলো অ্যানালাইজ করি। অ্যান্ড হচ্ছে যদি আমি চান্স পাইতে চাই তাও তো আমার 70 আপ থাকা লাগবে, তাই না? আমি এটা কি নাম্বার পাইছি 68। এখন আমি বলছি যে না, সম্ভব না। মানে আমি হচ্ছে মুন্সিগঞ্জ স্কুলে কলেজে ফার্স্ট গার্ল ছিলাম, বাট ওই সময় যা ফার্স্ট উইকলি দেওয়ার পরে আমি ভাবছি আমার চান্স হবে না। দেন হচ্ছে ফার্স্ট উইকলির নাম্বারটা না আমি কি চালাকি করছি, আম্মু থেকে লুকায় রাখছিলাম, কারণ এতই লজ্জার বিষয় যে এটা আসলে কাউকে জানানো উচিত না। অ্যান্ড ফার্স্ট উইকলিটা যাওয়ার পরে আমার মুন্সিগঞ্জে যেসব স্যাররা আছে বা যেসব আমার মানে আত্মীয়স্বজন মানে বা আমার ফ্রেন্ডরা, তো সবাই আসলে জানতে চাইতেছে যে কত পাইছে, স্বাভাবিক ফার্স্ট উইকলিতে কত পাইছে। উইকলি নাম্বারগুলো অনেক মানে ম্যাটার করে, কারণ দেখবা তুমি গড়ে উইকলিতে যত পাইছো মেন পরীক্ষায় ততই পাইছো। অবশ্যই রেয়ার কেস বা একটু ইউনিক কেস তো থাকবেই, বাট সবার ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে মিলে আমি শুনছি সবারটা। তো আমি এরকমের জন্য আমি 68 পাই ভাবছি যে আমি আচ্ছা মেন পরীক্ষা ওরকমই পাবো, আমার দ্বারা আসলে হয়তো বা হবে না। তো ব্যাপারটা এরকমও না যে আমি ওই 1 সপ্তাহ খুবই মানে উড়াধুরাভাবে কাটাইছি অথবা পড়ালেখা করি নাই। প্রথম সপ্তাহ থেকে আমি প্রথম সপ্তাহ থেকে অনেক সিরিয়াসলি পড়ছি, বাট হয়তো মানে আমি সিস্টেমটা বুঝতে পারিনি যে আসলে কীভাবে পড়া উচিত, কোন কোন টপিকগুলো আরও ভালোভাবে পড়া উচিত, যার কারণে আমি এরকম একটা নাম্বার পাইছি। বাট তারপরে আমি হতাশ হই নাই, কিন্তু আমি আব্বু আম্মু সবার থেকে নাম্বারটা লুকায় রাখছি, কাউকে আমি জানাই নাই। অ্যান্ড ফার্স্ট উইকলির এই নাম্বারটা পাওয়ার পরেই আই গেস আমি মানে সোশ্যাল মিডিয়া অফ করে ফেলছি, কারণ সব ফ্রেন্ডরা এসে সব ক্লাসমেটরা এসে এই একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, তুমি উইকলিতে কত পাইছো, উইকলিতে কত পাইছো, যেটা আমার বলার মতো মুখ নাই। এই জন্য আমি আসলে সব জায়গা থেকে নিজেকে একটু ডিটাচড করে ফেলছি সাময়িক সময়ের জন্য, মানে পুরো অ্যাডমিশন সিরিজের জন্যই। তো এখন আম্মুও জানতো না। দেন আমার যখন সেকেন্ড উইকলির 4 দিন বাকি, ওই সময় মানে আমার 10 দিন হয়েছে, ওই সময় আমার আম্মুকে আমাদের মুন্সিগঞ্জ ব্রাঞ্চে, আমি কিন্তু উন্মেষে কোচিং করছি সায়েন্স ল্যাব ব্রাঞ্চে, বাট আমার মুন্সিগঞ্জ ব্রাঞ্চে যে উন্মেষে ভাইয়ারা ওনাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, কারণ আমি 10-এর মডেল টেস্ট থেকে ওনাদের সাথে ছিলাম। তো ওনারা ফোন করে আম্মুকে বলে দিয়েছে যে আন্টির আপা তো পাইছে 68, এত কম পাইলে হবে। ওনাদের তো একটা মানে খুবই সুন্দর ফর্মুলা আছে, আর বাকি যা পাইছে বেশি সব বলবে। এটা কিন্তু বলাটা খারাপ কিছু না, এটা বলতে দেখে আমি ভাইয়ার ভূমিকাও আছে আমার লাইফে, আসাদ ভাইয়ের ভূমিকা অবশ্যই, কারণ উনি এভাবে বলতে দেখে তো আমার মনে একটা কিছু জাগছিল যে না ঠিক আছে, তো ঠিক বলছে, সবাই এত বেশি পাইতেছে, আমি এটা কী নাম্বার পাইলাম। তো ভাই আমারে বলছে যে আন্টি রাপা এত কম পাইলো, মাত্র 68 পাইলো, অমুক তো পাইছে 80 আপ, এমুক পাইছে 85, এমুক পাইছে 87। তখন আমি ভাবলাম যে আমি 20 কম পাইছি ওদের থেকে, আল্লাহ। মানে আমার মনে ছিল যে আমার সমসাময়িক যারা ছিল অথবা অন্যান্য ব্রাঞ্চে যারা গেছে ঢাকার উন্মেষের অন্য ব্রাঞ্চে অথবা যারা রেটিনার ব্রাঞ্চে, তাদের থেকেও আমি শুনতেছিলাম মানে আমার ফ্রেন্ডদের থেকে যারা ওরা এত পাইছে ফার্স্ট উইকলিতে। তো আমি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড মানে উইথ মাই সেলফ। এখন তো একটু ডিপ্রেশনে গেছি যখন আম্মু শুন না একটু মানে কথা শোনাইছিল, তখন মিডিয়ামের ক্লাস শেষ হয়ে বাইরে হয়েছে, তখন আম্মু শোনাইলো যে আচ্ছা তো আসাদ ভাইয়া ফোন দিছিল অ্যান্ড জানাইছে, কারণ আমি কেন জানাই নি। তারপরে আমি একটু অচেনা একটা ভাব করলাম, মানে অজানা অচেনা, যে ও আচ্ছা দিচ্ছে, আমি রেজাল্ট দেখি নাই, পরে এত পাইছি, তো আমি তো মুখ খারাপ মানে মুড খারাপের মতো করে আসি। যদিও মুড খারাপই ছিল, কারণ আমি তো নিজেও জানি 3 দিন ধরে যে এত কম পাইছি। তারপরে আচ্ছা আমি ভাবলাম যে
পড়ালেখার স্টাইল অথবা পড়ালেখার স্পিড কোনো কিছু তো চেঞ্জে আনতেই হবে, কারণ এত কম নাম্বার দেওয়া সম্ভব না। অ্যান্ড মাত্র ফার্স্ট উইকলি গেছে, এই জন্য আমি খুব বেশি এটা হতাশ হই নাই। কিন্তু আসলে মানে ব্যাচ এক একজনের তুমি লাফালাফি দেখা তুমি হতাশ হইতে বাধ্য। মানে দেখবে এক একজন পাবে 90 আপ, 95, 93, 91, হচ্ছে এরকম এরকম ফার্স্ট উইকলিতেই। তো তোমার মনে হবে যে ওরা অতি মানব, ওরা মানব না। কিন্তু এসব আমি ভাবা ভুল করছি, আমি কী কী ভুল করছি, মানুষকে কী কী ভাইবা কী কী ভুল করছি, এগুলো সব বলবো তোমাদের পরে। ঠিক আছে, এখন আমি বলি আমার এক্সপিরিয়েন্স। তো আমি ওদের এত নাম্বার দেখে আমি খুবই কনফিউজড যে আসলে তো এত ভালো পাওয়া যায়, কিন্তু আমি কেন পাইলাম না। তো এখন ফার্স্ট উইকলির এসব ডিপ্রেশনের পর অ্যান্ড এত টেনশনের পর, এত অ্যাংজাইটির পর, এত সবার বকা খাওয়ার পর, মানে আম্মুরই বকা খাওয়ার পর, দেন হচ্ছে আমি ডিসাইড করলাম যে না, এখন পড়ার স্পিড বাড়াই। টেকনিক তখনও চেঞ্জ করি নাই, কারণ সেকেন্ড উইকলি আর মাত্র 3-4 দিন পরে। তো আমি স্পিড বাড়াইছি, মানে খুব তাড়াতাড়ি খুব দ্রুত অনেক কিছু করার চেষ্টা করছি। অ্যান্ড অনেক অনেক বেশি পড়ছি, মানে দিনে ক্লাস বাদেও হয়তো আমার 12-13 ঘন্টা পড়া হয়তো, ক্লাস সহ তো মানে দিন চলে যায় 18-19-20 ঘন্টা। তো আসলে ওই সময়টায় আমি ঘুমাইতামও না। তো আসলে কোন মুখে ঘুমাবো, ঘুমানোর জন্য তো একটা মুখ দরকার। তো এত সুন্দর নাম্বার পাওয়ার পর তো ঘুমও আসতো না। তো সারাদিনই পড়তাম, ক্লাস করতাম, বসে বসে মক টেস্ট দিতাম নিজে নিজে। দেন এসব করতে করতে আলহামদুলিল্লাহ মানে ফার্স্ট উইকলির পর সেকেন্ড উইকলিতেই আমার নাম্বার বাইরে হয়ে গেছে 82, মানে 68 থেকে 82। বাবারে কত চেঞ্জ, মানে খুবই ট্রান্সফরমেশন। আমি তো এটাকে আসলে যারা এগুলো পরীক্ষা দিয়ে অভ্যস্ত, যারা আমার মতো এরকম পরীক্ষাগুলো দিছে এত, তারা জানে যে মুখে বলতে হয়তো বা বাইরের মানুষের খুব সোজা যে আচ্ছা 100 আউট অফ 100 তো পাও নাই, অথবা 95-98 তো পাও নাই। বাট যারা আসলে পাইছে তারা জানে যে 80 আপ পাইতে আসলে মাথার ঘাম পায়ে ঝরানো লাগে, খুবই 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 টাফ। মানে যারা 80 আপ পায় তারা অবশ্যই ওইটা খুবই ভালো মতো পড়াশোনা করছে, সব সাবজেক্ট 5টা সাবজেক্টই, না হলে 80 আপ পাওয়া খুব কঠিন, খুবই কঠিন। তো আচ্ছা, তো 82 পাইছে, তো আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড। আল্লাহ 68 থেকে 82 খুবই মানে একদম, মানে আমি তো ভেবে গেছি জিতে গেছি, আর জীবনে কিছু লাগেই না, হয়ে গেছে। সেকেন্ড উইকলিতে 82, আর কি লাগবে জীবনে। যদিও পরে আবার একটু কম বেশি হয়েছে, বাট 82 নিচে আমি আর কোনো দিন যাই নাই। এই যে এই জাস্ট সেকেন্ড উইকটাতে ছিল আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন। ঠিক আছে, বাকি আরও অনেক ট্রান্সফরমেশন হয়েছে আমার, মানে অনেক গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়েছে, বাট এটা ছিল মানে খুবই একটা, মানে কী বলবো, রোলার কোস্টারের মতো একটা চেঞ্জ। কারণ এটা হওয়ার পরেই অ্যাকচুয়ালি আমি আর কখনো এটির নিচে পাই না, এরপর আর যত উইকলি গেছে। তো এই হয়তো ওই 3-4টা দিন আমুর বকা খাওয়া না খাইয়া যদি আমি না শুধরাইতাম বা আমার স্পিড না বাড়াইতাম, অথবা যে যে ভুল আমার ল্যাকিংস হয়েছে ওগুলো যদি আমি আবার মানে সলভ না করে আবার যদি রিস্টার্ট না করতাম, তাহলে আসলে হইতোই না, কোনোভাবে সম্ভব ছিল না। আমি ওভাবে হয়তো পড়তে থাকতাম আর এরকম নাম্বারই পাইতাম। তো আসলে এরকম 82 পাওয়ার পর তো খুব খুশি। ও এখন হচ্ছে একটা কথা, যে ওইখানে কিন্তু পড়ার সময় তোমার মানে পড়ালেখা করার জন্য তোমার অ্যাডমিশনে জাস্ট পড়ালেখা করতেছো, নাম্বার পাইতেছো, এটা তো জাস্ট মানে আমার মুখে বলার ক্ষেত্রে। তো এত ট্রান্সফরমেশনের পিছে সবচেয়ে বেশি অবদান তো অবশ্যই আমার আব্বা আম্মুর, দেন আমার ফ্যামিলির, আমার সব রিলেটিভসদের। আলহামদুলিল্লাহ তাদের সাপোর্ট ছাড়া আসলে সম্ভব হইতো না, মানে খুবই সাপোর্ট করছে তারা, নাহলে সম্ভব হইতো না। মানে আমি ওই 5টা মাস আমার সব ফুপিদের চাচুদের সাথে মানে তাদের এত সাপোর্টের মধ্যে ছিলাম যে আসলে সেটা না পাইলে আমার পক্ষে অ্যাডমিশন জার্নিটা মানে হয়তো বা পসিবলই হইতো না। কারণ আমার আম্মু আমার একটা বোনকে মুন্সিগঞ্জে রাইখা, আমার ছোটো বোন অ্যান্ড আমাকে নিয়ে ঢাকায় শিফট হয়েছিল আমাদের বাসার ওখানে। অ্যান্ড আমার আব্বুও ছিল এখানে মুন্সিগঞ্জে, আব্বু মাঝে মাঝে যাইতো প্রতি সপ্তাহে। অ্যান্ড আমি আর আম্মু আর আমার ছোটো বোন, তো আমার ফুপিরা চাচুরা আমরা সব একই বিল্ডিংয়ে। তো ওনাদের সাপোর্ট ছাড়া আসলে হইতোই না, মানে কত যে ইমেন্স সাপোর্ট ছিল, মানে আলহামদুলিল্লাহ। মানে পরে আরও যার ভূমিকা ছিল সেটা হচ্ছে অবশ্যই আমার 2টা ফ্রেন্ড ওই সময়, সেটা হচ্ছে আমার সোহানা বেস্ট ফ্রেন্ড অ্যান্ড হচ্ছে হাফসা। ওদের কথা অবশ্যই বলাই লাগে, কারণ আমার অ্যাডমিশন জার্নি আসলে ক্লাস করার সময় অথবা এক্সাম দেওয়ার সময় এত স্মুথ হতো না, আমার যাতায়াত এত স্মুথ হতো না যদি ওরা না থাকতো। এটা আমি অবশ্যই স্বীকার করি, কারণ আমার বেস্ট ফ্রেন্ড সুহানা, তার আছে গাড়ি, ঠিক আছে। তো আমি আরও সেম সব কোচিং সেন্টারে পড়ছি। অ্যান্ড ঢাকায় এমন একটা জিনিস যাতায়াতের জন্য, ওই 5 মাস আমি ওখানে যা বুঝছি যে এখানে আসলে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে হাঁটা চলা, যাতায়াত করা। তো আমার বেস্ট ফ্রেন্ডের যদি গাড়ি না থাকতো আর ও যদি আমার সাথে না থাকতো, আমার কিছু হইতো, কারণ ও আমাকে সব শিখাইছে। আমরা কোথা থেকে আসতেছি, কোথায় যাচ্ছি বলো? আমরা এখন ফার্মগেট থেকে আসছি ক্লাস করে, আর এখন আমরা ভদ্রমতো ধানমন্ডি লেগে যাচ্ছি। ধানমন্ডির জায়গাটা একটা অভদ্র জায়গা। আমি তো আর জানি না, তাই না? এখন কোথায় আসি বলো? এখন হচ্ছে আমরা আসছি পান্থপথ। ওয়াও, শিখে গেছে, ইয়ে। পান্থপথ থেকে আসি পান্থপথ সিগন্যালে। রাস্তা পার হওয়া, ওভারব্রিজ পার হওয়া,
কখন সিগন্যাল দেয় কখন তখনই পার হইতে হয়, সিগন্যাল না দিলে পার হইতে হয় না। দেন হচ্ছে প্লাস স্কেলেটারে চলাচল করতে আমি খুবই ভয় পাই। অ্যান্ড আমাদের সায়েন্স ল্যাব ব্রাঞ্চে প্রথমে ৩ তলায় ক্লাস হতো, তখন স্কেলেটার দিয়ে যাওয়া লাগতো, সিঁড়িতেও যাওয়া লাগতো, কিন্তু সোহানা আমাকে জোর করে না তো শিখতে হবে। ও প্রতিদিন আমাকে জোর করে স্কেলেটার দিয়ে নিয়ে যাইতো অ্যান্ড নামাইতো স্কেলেটার দিয়া। তো আমার শেখা হয়ে গেছে আসলে। তো শুনতে খুব ডাম শোনায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মন শরীরে তো কোথাও স্কেলেটার নাই, আমি আসলে কোনখানে প্র্যাকটিস করবো। তো প্র্যাকটিসও হয় নাই। যেহেতু যে কয়েকবারই আমার অনেক অনেক বছরে গ্যাপে গ্যাপে যদি আমি কখন নারায়ণগঞ্জ ঢাকা যাই, একটু ওঠানামা হয়েছে, ওটা দ্বারা তো আমার মানে একটা রেগুলার অভ্যাস হয় নাই, সেহেতু আমি খুবই ভয় পাইতাম। আমার মনে হতো আমি পড়ে যাবো, তো আমাকে পুরো শিখায় ফেলছে, এখন আমি প্রো। ঠিক আছে, লিফটে উঠতে ভয় পাইতাম এমন না, স্কেলেটারই ভয় পাইতাম। তো রাস্তা পারাপার সব কিছু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে শিখাইছে, মানে কতটা যে আমি গ্রেটফুল আহার ওর প্রতি। দেন হচ্ছে হাফসা। তো হাফসার সাথে আমি পুরো আমার কলেজ লাইফটা ইন্টারে কাটাইছি। অ্যান্ড মানে এত পজিটিভলি সবসময় আমাকে মোটিভেট করতো অ্যান্ড অলওয়েজ আমাকে ইন্সপায়ার করতো, তুই ভালো করছিস, আরও করবি, আর হতাশ হয়েছিস না। প্লাস হচ্ছে আমি আরও অনেক পড়ালেখা নিয়ে আলাপ আলোচনা করতাম। তো আসলে ওদের জন্য আমার মনেই হয় নাই আমি একটা নতুন এনভায়রনমেন্টে গেছি। সত্যি কথা, আমার কোনো নতুন ফ্রেন্ড হয় নাই, প্লাস আমি বানাই নাই, কারণ ওই সময় যে আমি নতুন নতুন ওখানে, সে যেহেতু সব এলাকা থেকে মানুষ আসে, মানে আমার ইচ্ছা ছিল, ভাবছিলাম নতুন নতুন সবার সাথে পরিচয় হবো, ফ্রেন্ড হবো। বাট ওই সময়টা যাই আসলে মনে হয় যে যত নিজেকে রিজার্ভড রাখা যায়, নিজের মধ্যে নিজে থাকা যায়। অ্যান্ড আমার আশপাশে ফ্যামিলি ছিল, আব্বু আম্মু ছিল, রিলেটিভস ছিল, এমনকি আমার মুন্সিগঞ্জেরই 2টা সবচেয়ে ভালো ফ্রেন্ড আমার সাথে ওখানে ছিল। তো আসলে মানে আমার পড়ালেখা, নিজের পড়ালেখা ভালো মার্ক উঠানো ছাড়া ওই 5 মাস আমার কাছে এটা কোনো মানে একটা বিগ ডিল বা বিগ টাস্ক মনেই হয় নাই। কারণ আমার ফ্যামিলি, রিলেটিভস, ফ্রেন্ডস, মানে সব ক্লোজ মানুষদের দ্বারা আমি এত সারাউন্ডেড ছিলাম যে মানে আমার মনে হয়েছে যে জাস্ট মানে আল্লাহই মনে হয় বলছে যে আল্লাহ আমার জন্য সব সেট করে দিছে অ্যান্ড বলছে যে জাস্ট তুমি পড়ালেখা করো, তাহলে আমি তোমাকে দিব। মানে আমার শুধু এরকম ফিল হয়েছে, বিশ্বাস করো। মানে আমার ওখানে যাইয়া আমার থাকা খাওয়া মানে কিছুই না, আমি আমার আম্মুর সাথে থাকছি, আমার ফ্যামিলির সাথে থাকছি, আমার রিলেটিভসদের সাথে থাকছি, মানে খুবই খুবই ভালো লাগছে। দেন হচ্ছে আমার ওখানে যাতায়াত, আমার ফ্রেন্ডদের জন্য আমার নিয়েও কিছু মনেই হয়নি, আমার ক্লাসে ওখানে যাই একটা মানে একাকিত্ব, এরকম কিছু মনেই হয়নি। তো মানে সব দিক থেকে আমি খুবই ব্লেসড ছিলাম, আলহামদুলিল্লাহ। তো আসলে এগুলো আমার চান্স পাওয়ার ক্ষেত্রে খুবই মুখ্য ভূমিকা পালন করছে। আর আরেকটা জিনিস যদি বলি মুখ্য ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে কিছু গুজব। আসলে মানে গুজবে কান দিতে নাই, বাট এখানে গুজবে কান দিয়ে আমার অনেক উপকারী হয়েছে। ওই যে কারণ যখন আমি সবার থেকে জানছি, শুনছি যে আমার সমসাময়িক যারা আছে, তো তারা অনেক ভালো ভালো মার্ক পাইতেছে, তো হিংসাবশত না, মানে নিজের প্রতি সেলফ ডাউট তৈরি হয়েছে যে আমি এখানে এসে কেন এরকম করতেছি। দেনই তো আমি প্রোগ্রেস করছি, ভালো করছি। কিন্তু পরে আসলে জানতে পারছি কিছু না, পরে জানতে পারছি যে আসলে এগুলা গুজবই ছিল। কিন্তু তো ওই আর কি, ওই একটা ওইটা একটা আমার একটা মানে ফুয়েল হিসেবে কাজ করছে। আমি কারোর ব্যাপারে খারাপ কিছু বলতেছি না, সবাই ওই সময় অনেক কষ্ট করছে আমি জানি, বাট যারা কষ্ট করে না তারা নিজেরাও জানে। এখন আমার ফ্রেন্ড হোক বা ব্যাচমেট হোক, কাউকে উদ্দেশ্য করে কিছু না, বাট যাদের ব্যাপারে আমি ওই সময় শুনছি আর কি। তো এগুলো সবই দেখবা তোমার লাইফে ফুয়েল হিসেবেই কাজ করবে। আজকের ওয়েদারটা এত সুন্দর, এত বাতাস, মানে আমার আওয়াজ শোনাই যাবে না, কারণ বাতাসের সাউন্ডই শোনা যাবে। আচ্ছা, একটা মজার একটা ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাইতেছি, যে আমার উন্মেষে ক্লাস করার সময় এটা মজার ইনসিডেন্ট। এখন প্রতিবার উইকলি রেজাল্ট দিলে আপুরা এসে ওখানে তো জিজ্ঞেস করে কারা কারা 80 আপ পাইছো, তাদের জন্য হাততালি দেওয়া হয়। 90 আপ পাইলে তো চোরে হাততালি। তো 80 আপ পুরো একটা ব্যাচে, মানে আমাদের, আমি তো আসলে স্পেশাল ব্যাচে ছিলাম। মানে প্রথম উইকলির পরে যেহেতু আমার 80 আপ নাম্বার হয়ে গেছে, তো আমি স্পেশাল ব্যাচে আমাকে ট্রান্সফার করে দিছে। তো আমি স্পেশাল ব্যাচে ক্লাস করতাম, মানে ওখানে যারা ভালো মার্ক পায় অলওয়েজ তারা ক্লাস করে। বৈষম্য না, মানে তাদের প্রতি একটু বেশি এক্সট্রা কেয়ার দেওয়া হইতো আর কি। তো এখন ওখানে যখন ক্লাস করার সময় ওখানে সাপু সবসময় জিজ্ঞেস করতো উইকলি শেষে যে কে কী নাম্বার পাইছো। দেন 80 আপ পাইতো সাপোজ 5-6 জন, বেশি হইলে 7-8 জন, 2-3 জনও পাইতো প্রশ্ন টাফ হইলে, এরকম। তো আমার অলওয়েজ থাকতো আলহামদুলিল্লাহ সেকেন্ড উইকলির পর থেকে। তো সায়েন্স ল্যাব ব্রাঞ্চের ওখানে আপুরা আমাকে চিনতই। এখন একটা মেয়ে, ঠিক আছে, একটা মেয়ে নাম পাতাহীন, যেহেতু ও এতই মিথ্যা কথা বলছে যে আমি শিওর যে ওর নাম, ওর ঠিকানা, ওর ইনস্টিটিউশন সবই মানে মিথ্যাই বলছে। কারণ ও প্রথমে প্রতিবার যখন সবাই সবার নাম্বার বলতো 86.25 বা 87.5, 82, 83, এগুলো এগুলো বলতো, তো বা আপুরা হাততালি দেওয়া হতো। এখন ও না একদিন, সবসময়, একদিন না, ও সবসময় বলছে ওর নাম্বার 90, একদিন 91, একদিন 93, 92.25, এরকম। তো আমি আর হাফসা, সোহান ওরা ভাবতাম যে বাহ বাহ, ভালোই তো, প্রত্যেক উইকলিতেই 90 আপ পায়, আর ও একলাই পায় পুরো ব্রাঞ্চে, আর কেউ পায় না। তো আচ্ছা, তো এভাবে আমরা তো খুব অবাক হইতাম, এত ভালো ভালো নাম্বার পায়। দেন একদিন হচ্ছে এভাবে ও বলতো প্রতিবার ওর নাম্বার ভুল। আমার ফ্রেন্ডরা আমরা অনেক ইমপ্রেসিভ হইতাম, বাট আমি মাঝে মাঝে বলতাম যে দোস্ত একটু ঘাবলা আছে, সবসময় মানুষকে এত বেশি পায়, মানে মানুষ তো অসুস্থ হয়ে একটা উইকলিতে খারাপ হয়, সবার এরকম হয়, অনেকে অনেক ভালো পায়, একটু অ্যাপ সবসময় পায়, একবার পায় না, স্বাভাবিক, সবসময় কি মানুষ ভালো হয়? এখন ও কেমনি সবসময় 90 আপ পায়, তাই না? 90 আপ পাওয়া মানে মানে ওর মাত্র 5টা এমসিকিউ ভুল যায় 100টার মধ্যে,
ওর মাত্র 5টা ভুল চায়, মানে আর ভুলই চায় না, মানে কনফিউশনে ভুল চায় না। আমাদের তো চোখের দেখায় 2-3টা ভুল হয়ে যায়, তাই না? যে অপশন ককে গ দেখছি, গকে ঘ দেখছি, 63 দেখায় 3 65 দেখায় ফেলছি, এমনি তো 2-1টা ভুল চায় নর্মাল। তো আর যাই না ভুল, মানে 90 পাওয়া তো মাত্র 5টা ভুল যাবে অথবা কয়েকটা অ্যান্সার করে না এরকম টাইপের। তো খুবই আমি কনফিউজড, কিন্তু আমি অনেক সন্দেহবাতিক, মানে আমি এত নতুন একটা জায়গায় যাই, এত নতুন নতুন মানুষের সাথে থাইকাও আমি একটু মানে গোয়েন্দা টাইপের ব্রেন আমার কেন জানি কাজ করতো। তো আমি মনে মনে সবসময় ভাবতাম যে না, এত বেশি পাওয়া সবসময় পসিবল না, বাট কিছু বলতাম না। দেন কয়েকদিন ওর সাথে কথা বলছি, কথা বললে এমন বিশেষ কিছু খারাপ ভালো কিছুই লাগে নাই, নর্মালি মনে হয়েছে। দেন হচ্ছে একবার মনে আছে যে মানে আমাদের ক্লাস 3 ঘন্টা হইতো, তো স্পেশাল ব্যাচের ক্লাস, তো 1.5 ঘন্টা পর 10 মিনিট ব্রেক দিত। তো ওই 10 মিনিটে আমি হাফসা সোহানা বের হইয়া, বা আমি হাফসা যদি থাকি বের হইয়া, আমরা সামনে ফুচকা ব্যস্ত, মানে ব্রাঞ্চ থেকে বাইরে হয়ে সামনে ফুচকা খাইয়া আবার এসে পড়তাম, অথবা চা কিছু একটা খাইয়া। তো খাইতে গেছে ওই দিন ও আমাদের সাথে গেছে, নিয়ে যাবা চলো একসাথে যাই, আমরা বলছি আচ্ছা চলো চলো, হ্যাঁ গেলাম। তারপরে এখন মানে কি বলবো, এটা একটু কার্টেসি দেখাইতে নিয়া, অথবা মানে আমার জানার ইচ্ছাই ছিল। আমি বলছি যে ও কিন্তু জানে যে আমি অলওয়েজ 87-88 পাই, মানে ভালোই পাই, এত খারাপ কিছু না। তো আমি ওকে এমনি বলছি যে আচ্ছা তুমি কিভাবে অলওয়েজ 90 আপ পাও, মানে কিভাবে পড়ো? স্বাভাবিক, এটা তো সবাই সবাই জিজ্ঞেসই করতো একসাথে বসলে। তো ও বলতেছে যে আসলে তো শুধু না বসে রিডিং পড়লেই হবে না, সব পড়লে হবে না, আসলে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে বেশি বেশি। তাহলে ওগুলো বরং সব একবার না পড়ে ইম্পর্টেন্ট টপিক 2-3 বার পড়া ভালো, ওভাবে পড়লে হয়ে যায়। মানে আমি বলি আচ্ছা তুমি কি পুরোপুরি রিডিং পড়ো না? ও বলছে না, পুরোপুরি আমি কেন রিডিং পড়বো, আমি তো ইম্পর্টেন্ট টপিকে পড়ি। তখন এটা শুনে আমার কোনোই খারাপ কিছু লাগে নাই, এটা আমিও মানে আমি কখনোই ফুল বই পুরা অক্ষর টক্ষর রিডিং পড়ে কোনো পরীক্ষা দিই নাই। আমি অলওয়েজই ইম্পর্টেন্ট টপিক, যে টপিকগুলো থেকে বিগত বছর মেডিকেলে আসছে ওভাবেই পড়তে হয়, ওভাবেই পড়ছি। কিন্তু ওর জিনিসটা খারাপ লাগছে হচ্ছে ওর অহংকারের অ্যাটিটিউড দেখা, কারণ ও লাইক আমাদেরকে সাজেশন দিতেছে, আমাদের বড় আপু, মানে একটু ফ্রেন্ডলি ম্যানারে বলা উচিত ছিল। মানে আমরা খারাপ বা গভর্নমেন্ট স্টুডেন্ট, তো ও আমাদের মানে আদেশ, মানে কি বলবো, মানে শিখাইতেছে আর কি, সাজেশন দিতেছে এমনি এমনি পড়তে হয়, নাহলে আমরা খুব কিছু মানে কম পাই এরকম টাইপের। তো এটা খুব লাগছে আমাদের, এমনি ওকে একটু অপছন্দ ছিল, মানে সবসময় বেশি একটু অপছন্দ হয় না, মানে এমনি। তো আচার আচরণ একটু কথাবার্তা ধরন দেখা তো পুরোপুরি অপছন্দ হয়ে গেছে। দেন হচ্ছে আমি ওর কথাবার্তা শুনে আমি পরে বুঝছি যে কোনো যারা আসল ভালো স্টুডেন্ট তাদের অ্যাটিটিউড অথবা কথাবার্তা অথবা ম্যানার বা তোমাকে বোঝানোর ওয়ে এরকম থাকে না, যারা সত্যিকারের জ্ঞানী গুণী মনীষী হয় এরকম। তো আমি ওই দিন আবার সন্দেহ করে ওদের বলছি দোস্ত দেখ, এটা মনে হয় না, এটা কিছু না কিছু ঘাবলা আছে। তো একবার 6th উইকলিতে আমি পাইছিলাম 88, তখন আমি ব্রাঞ্চে ফার্স্ট হয়েছিলাম। আর মনে হয় সেন্ট্রালে মনে হয় কত 70-এর মধ্যে ছিলাম, 68, হ্যাঁ 68 এরকম কিছু, সেন্ট্রালে 68 বা 67। তো আমি তো খুব খুশি, বাবা এত ভালো পাইছি 88, মানে অনেক টাফ কোয়েশ্চেন ছিল, জন্য 88 হাইস্ট ছিল ব্রাঞ্চে অ্যান্ড সেন্ট্রালে অত ইয়া। তো ওই সময়ও যখন আপু রেজাল্ট জিজ্ঞেস করতে আসে, তো ওই দিন তো আমি খুব খুশি, কারণ আমার নাম্বার হাইস্ট, তাই না? তো আমি 88 বলছি, সবাই হাততালি দিচ্ছে, অ্যান্ড সবাইও জানে আমিও জানি যে আমার নাম্বার হাইস্ট। বাট ও সেই দিন বলে যে ওকে জিজ্ঞেস করছে কত পাইছো, দেন ওই দিন বলে 91.35। এটা হচ্ছে আমার আর আমার ফ্রেন্ডদের অ্যাডমিশন জার্নির খুবই একটা মানে হাস্যকর মোমেন্টের মধ্যে একটা। এখন এটা শোনার পরে আমি হাফসারে বলি দোস্ত 91.35 কেমন নাম্বার? এখন ও আমারে বলে আরে না 25 বসে, ঠিক করে শুন। এখন আপু আরেকবার জিজ্ঞেস করছে, কারণ ও সবসময় লাস্টে বেঞ্চে বসতো, মানে ও এতই জ্ঞানী, লাস্টের বেঞ্চে থেকে একদম দূরে বোর্ডে কি আছে সব দেখে ফেলে। তো এখন আপু জিজ্ঞেস করছে, দেন ও আবার বলে 91.35। এখন আপু একটু কনফিউজ, আমি আবার বললাম দেখ দোস্ত 91.35 বসে। এখন হচ্ছে না, হাফসা হাফসা পাতা দেয়নি, বলতেছে যে আরে মানে স্লিপ অফ টাং এমনি কিছু একটা বলে ফেলছে বলে। তো আচ্ছা সবসময় যেহেতু আপুর মুখ করছে, আপু ভাবছে মানে ভালোই। দেন ও বসে গেছে। দেন আমি অনেকক্ষণ চুপ থেকে তো আমি এত পুরো 3 ঘন্টা ক্লাস করছি, আমি আফসার একবারও বলি নাই যে আমি হচ্ছে গত উইকলিতে ফার্স্ট হয়েছি বা আমার নাম্বার পজিশন এরকম। দেন যখন ও বসছে, দেন আমি ওকে বললাম যে দোস্ত আমি তো উইকলিতে ফার্স্ট হয়েছি, যে দেখ আমার রেজাল্ট, আমি অনলাইনে আমার মার্কশিট পাশে মেরিট পজিশন সব দেখাইলাম, তাহলে ওই নাম্বার কেন বললো? কারণ ও যদি এত পাইতে পারে, যদি পায় তাহলে ও ব্রাঞ্চে ফার্স্ট অ্যান্ড ও মেরিটে আমার চেয়ে আগায় থাকবে, তাহলে আমি কেন মেরিটে মানে এই ব্রাঞ্চে ফার্স্ট দেখাইতেছি? কারণ ও আমার ব্রাঞ্চে ও ফার্স্ট হওয়ার কথা। তো হচ্ছে এরপরে তো আমরা খুবই টেনশনে পড়লাম, খুবই চিন্তা পড়ে গেলাম। দেন হচ্ছে ওই দিন রাত্রেবেলা না, পরের 2-3 দিন পরে তো উন্মেষ থেকে আপু আমাকে রাত্রে ফোন দিছে। দেন ফোন দিয়ে বলতেছে যে যে আমাদের ক্লাসে যখন আমাদের ক্লাস সব শেষ হয়ে যাবে তখন আমাদের এক্সট্রা ক্লাস হিসেবে যদি তারা করায়, যেরকম যেমন মানে আমাদের ডিসেম্বর 31 তারিখে সব ক্লাস শেষ হয়ে গেছিলো, তো আমাদের জানুয়ারির 1 তারিখ থেকে তো বন্ধ, জানুয়ারি 17 তারিখে মেডিকেল এক্সাম। তো উনি যদি আমাদের যদি এক্সট্রা ক্লাস করায়, মানে আমাদের স্পেশাল ব্যাচ দেয়, তাহলে কোন সাবজেক্টে করালে ভালো হয়? তো আমি বলছি আপু বায়োলজি করালে ভালো হয়, নগ্নবীজ আবৃত্তি বীজ ব্রায়োফাইটা টেডোফাইটা শৈবাল ছত্রাক আগে এগুলো সবারই সমস্যা থাকে। তো আমি এটাই বুঝছি। দেন আমি সুযোগ আপুকে জিজ্ঞেস করছি যে আপু আরও 2টা উইকলির আগের কথা, একটা উইকলির আগের কথা, যে 6th উইকলিতে একটু চেক করো তো আমি তোমাদের ব্রাঞ্চে ফার্স্ট নাকি, কারণ এই যে এই নামে একটা মেয়ে বলছে যে ও 91.35 পাইছে, অ্যান্ড তাহলে তো ও ফার্স্ট হওয়ার কথা, আমি কেন ফার্স্ট দেখাইতেছি? তো এরকম বললাম।
তারপর আপু চেক করে আমাকে আবার ফোন দিল, তো বলে যে হ্যাঁ আপু তুমি ফার্স্ট হইছো, ওর তো নামই নাই। আপু বলে পুরো লিস্টের কোনো নামই নাই। পরে আমি বললাম, আমার আপুর নাম এটা একটু দেখো তো, বলে যে ও তো অনেক নিচে। তো এ দ্বারা কি প্রমাণিত হইলো যে শুধু শুধু প্রতি সপ্তাহে আপু এসে সবার সামনে বলবে, সবাই একটু করবে, হাততালি দিবে, এটার জন্য মিথ্যা কথা বলছে। অ্যান্ড ওর এই দীর্ঘমেয়াদী মিথ্যার জন্য কত মানুষ যে ডিপ্রেশনে ভুগছে আমার মতো, জালে এত বেশি পায় আমরা কেন পাই না, ও মানুষ আমরা কি মানুষ না, মানে হবে তো স্বাভাবিক, তোমার কাছে আছে প্রতিদিন ওর সাথে ক্লাস করে আর দেখে এরকম হবে, শুধু শুধু বুঝছো। মানে যারা আসলে নিজের প্রতি সৎ না, তারা আসলে লাইফে কোন পর্যায়ে যায় সৎ হবে, অ্যাটলিস্ট নিজের প্রতি আগে তো সৎ থাকতে হবে, তাই না? যে আমি আমার দিক দিয়ে সৎ, দেন পরে কে আমার সাথে অসৎ কাজ করে এটা তার ব্যাপার। আর নিজে যদি নিজের প্রতি অসৎ হই, মানে এটা কি হইল? দেন এরপর যে আমি ধরে ফেলছি, এরপর থেকে যে ক্লাস করতাম, আমি তো জানি আমি জানি, ও তো জানে না যে আমি জানি। তো কেমন একটা ভাব নিয়ে আমি আমার ফ্রেন্ডদেরও বলছি, আমরা নিয়ে একটু হাসাহাসি করতাম, ওর সাথে হাসাহাসি করতাম না, মানে বুলি করতাম না, ও ওর মতো ক্লাস করতো, আমরা জানতাম আর কি যে হ্যাঁ আমরা জানি তো এটা মিথ্যুক। তো এরকম করে করে ক্লাস করছে। তো তখন প্রথম পাশের মধ্যে ওর মেরিট ছিল না, বাট আমি ঠিকই ছিলাম। তো তখন বুঝতে পারছি যে পুরাই এটা মিথ্যুক, কারণ প্রথম পাশের মধ্যে আমাদের সায়েন্সের ব্রাঞ্চ থেকে 5 জন ছিল, আমি একজন ছিলাম। তো ওদের ওই যে একটু মানে প্রাইস মানি আমাদের দেওয়া হইতেছিল, তো ওইখানেও নাই। তো আসলে কেন এসব মিথ্যা কথা বলে বুঝছো, কিন্তু এটা না হাস্যকর একটা কাহিনী। এরকম অনেক হাস্যকর, অনেক শিক্ষামূলক, দয়ামূলক, অনেক ভালো অনেক খারাপ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, যেগুলো আমি আবার নেক্সট ভিডিওতে বলবো। আজকে এ পর্যন্তই। অ্যান্ড আমার ওই সময় পড়ালেখার স্টাইল কী ছিল বা ওই সময় ডুজ ডোন্টস এগুলো নিয়ে আমি হচ্ছে অ্যাডমিশন টাইম যখন তোমাদের হবে এইচএসসির পর, ওই সময় ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আমার জন্য সবাই দোয়া করবে, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।